জীবনতলার নেপথ্যে এটা সরকার নিজেও মনে হচ্ছে আওয়াজ। প্রাক্তন সদস্য পঞ্চায়েতের ধরা পড়েছে আব্দুল সেলিম, এটা তো তৃণমূল যোগ তো রয়েছে। তার মানে সরকার তো এর মধ্যে জড়িতই। মানে সাধারণ দুষ্কৃতীদের তো কাজ হতে পারে না। এখন থেকে তো অস্ত্র মজুদ না হলে 26 আমরা লড়বো কি করে? কার্তুজের কোনো হিসেব দিতে পারছে না। তিনটে ব্রিটিশ আমলের দোকান সেগুলো। আসারাম বাপুর মতন হিন্দু এরা, যারা মানে সেবাশ্রমের আড়ালে নারী চক্র পাচার চক্রের কাজ করে। মহাকুম্ভে নিরাপত্তা মানুষকে জাগিয়ে উত্তরপ্রদেশে একটা বিজনেস চলছে। তাতে নিরাপত্তার দরকার কি ওদের? ওদের তো ভোট ব্যাংকের দরকার, মানুষের নিরাপত্তা তো ওদের দরকার নেই। এতগুলো লোক একসঙ্গে আসবে কেন? জীবনতলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হলো, এর নেপথ্যে মূল চক্র কারা? জীবনতলাটা শুনে একটা গান মনে পড়ে গেল। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকির নাই, কোথাও আমার মনের মানুষ পেলাম না। সারা পশ্চিম বাংলার মানুষ আজকে 34 বছরের পরেও 2011 সাল থেকে এ পর্যন্ত 14 বছরও কোনো একটা মনের মতো সরকার তারা পেল না। তো খাগড়াগড় কাণ্ড আমরা দেখেছি, সেখানটা আজও পর্যন্ত উদ্ধার হয়নি। আর জীবনতলার নেপথ্যে এটা সরকার নিজেও মনে হচ্ছে আছে, কারণ সেখানে পঞ্চায়েত সদস্য ধরা পড়েছে, প্রাক্তন সদস্য পঞ্চায়েতের ধরা পড়েছে আব্দুল সেলিম, আশিক ইকবাল ধরা পড়েছে। কতগুলো আগ্নেয়াস্ত্র 2 রাউন্ড গুলি বলতেছে, 2 জন ধৃত এবং বাকি 2 জন পলাতক, মানে পালিয়ে গেছে। এটা কি করা যাবে? এটাতে তো তৃণমূল যোগ তো রয়েছে। তার মানে সরকার তো এর মধ্যে জড়িতই। এটা কি শুধুই অপরাধমূলক ঘটনা নাকি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে? কারণ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য এর সঙ্গে জড়িত রয়েছে। আরে 26-এর সামনে ভোট, এটাতে শুধুমাত্র মানে সাধারণ দুষ্কৃতীদের তো কাজ হতে পারে না। এখানে তো অবভিয়াসলি এখানে রাজনীতি জড়িত রয়েছে। এখন থেকেই তো সব জড়ো হওয়া শুরু হচ্ছে। এখন থেকে তো অস্ত্র মজুদ না হলে 26 আমরা লড়বো কি করে? জনগণ যদি আজ রাস্তায় নামে কোনো কার্তুজ কোনো গুলি চলবে না, এটা ওনারা ভেবে পাচ্ছেন না। আর মমতা ব্যানার্জি সাদা একটা কাপড়, সাদা হাওয়াই চটি পরে থাকেন, ভাবে বুঝি আমি খুব ফর্সা হয়ে গেলাম। কিন্তু সাদাটা হচ্ছে সর্বরঙের মিশ্রণ, এবং তিনি তার নেতাদেরকে কুম্ভে পাঠাচ্ছেন নদীর সঙ্গে ডুবকি মারতে, ভাবছেন মধ্যে এবং পুণ্য লাভ করে এলাম। ডুব দিলেই যদি পুণ্য লাভ হয়ে যেত, তাহলে এতগুলো পদপৃষ্ঠ হয়ে মরলো কেন? তার উত্তরগুলো কে দেবে? আর এই যে অস্ত্র ভান্ডার আজকে বলে তো না, এই যে বিভিন্ন জায়গায় অস্ত্র, আজকে এইখানে দেখাচ্ছে অস্ত্র পাওয়া গেছে, কাল কিছুদিন আগে ডালাউসিতে 2 দিন আগে পাওয়া গেছে। ডালাউসিতে কার্তুজের কোনো হিসেব দিতে পারছে না। 3টে ব্রিটিশ আমলের দোকান সেগুলো, তারাও আজকে কোর্ট পথে চলে গেছে। দেখুন এই তৃণমূলের বাজারে তাদেরকে কোথায় নামতে হয়েছে, শুধুমাত্র এমএলএ এমপিদের মনোরঞ্জন করবার জন্য। তাদের হিসেব বহির্ভূত গুলি কোথায় কোথায় তারা চলে যাচ্ছে। তাদের এখন ব্যবসা করবার, তাদের মানে সেখানে রদ করে দেবার ব্যবস্থা হচ্ছে। অথচ মজমস্তি করে যাচ্ছে কারা? নেতারা সব মজমস্তি করে যাচ্ছে, এবং গোটা পশ্চিমবঙ্গটাই আজকে বারুদের ওপর দাঁড়িয়ে রয়েছে। আজ এখানে অস্ত্র, কালকে ওখানে অস্ত্র, পরশু সেখানে অস্ত্র, আজ এখানে বোমের কারখানা, কাল সেখানে বোম ফেটে যাচ্ছে। শুধুমাত্র সেখানে যে আতশবাজির কারখানা তা তো নয়, সেখানে দেখে যান সত্যিকারের মানুষ মারার বোমগুলো তৈরি হচ্ছে, যার জন্য এত বাস করছে। এই বজবজে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি সংঘর্ষের পর 43 জনের বিরুদ্ধে এফআইআর, ধৃত মাত্র 8। এখনো হদিশ মেলেনি অস্ত্রের। অপরদিকে সুন্দরবন থেকে আবার অস্ত্র। ওখানটা তো এখন মানে স্বর্গরাজ্য হয়ে গেছে। গ্রেটার বাংলাদেশ বানানোর জন্যে দিদিমণি যেগুলো করার কথা, ঠিক সেই কাজগুলো উনি করে যাচ্ছেন। এই গ্রেটার বাংলাদেশের জন্য উনি যেমন ফেন্সিং দেবার সময় বাঁধরামোটা করে গেছেন, তেমনি অস্ত্র ভান্ডার এখানে মজুত করে যাচ্ছেন। অস্ত্র পাচার হচ্ছে, এই মাঝেই দেখছেন আমাদের দেশের নৌকা ওখানে চলে যাচ্ছে, ওদের দেশের নৌকা এখানে চলে আসছে। এই যে নৌকার আদান প্রদান, তার মধ্যে যে অস্ত্র আদান প্রদান হচ্ছে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আজকে ধরা পড়েছে বলে হচ্ছে, এটা রেগুলার চলে যাচ্ছে। মাছের কারবারের মধ্যে মাছের যে ক্রেটগুলো আছে, পেটিগুলো আছে, তার মধ্যে অস্ত্র যাচ্ছে। ওটা সিনেমায় দেখেছেন রমেশ সিং পিরিয়েতে, কিন্তু এখানেও চলে যাচ্ছে। কুলতলিতে এবং গঙ্গারামপুরে পরপর অস্ত্র উদ্ধার হয়েছে, এটা কি পরস্পরের সঙ্গে যুক্ত ঘটনা? একদমই পরস্পরের সঙ্গে যুক্ত ঘটনা। কেন হবে না? আজকে কুলতলি কার আন্ডারে?
দিদিমণির আন্ডারে। সেখানকার এমপি কে আমাদের যুবরাজ, তিনি চালাচ্ছেন কি প্যারালাল একটা স্বাস্থ্য ব্যবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থার আলিন্দে ওই যে ওষুধের পেটিগুলোর মধ্যেও সেগুলো আসছে না, সেগুলো দিয়েও যে এদিক ওদিক হচ্ছে না, কি করে বুঝবেন? তা নাহলে এত ঘটা করে আসারাম বাপুর মতন একটা সেবাশ্রয় করবার কি আছে তো আমি বুঝতে পারছি না। যেখানে এত স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো চলে যাচ্ছে, এত সুন্দর দিদিমণি সকলকে কার্ড করে দিচ্ছেন, স্বাস্থ্যসাথী করে দিচ্ছেন, উনি বলছেন এই যে বিভিন্ন রকম আমি মানে যেগুলো মানে রেফার কেস নিলে করলেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, ডাক্তারদের বিরুদ্ধে, এই যে নাইয়ার্গের বিরুদ্ধে এত রকম ব্যবস্থা নেওয়া হলো, তারপরেও প্যারালাল স্বাস্থ্য ব্যবস্থা ওখানে কেন চালানো হচ্ছে? এটা তো একটা বড় কোশ্চেন। মহাকুম্ভের পথে রাজধানীতে রেল স্টেশনে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা 18। কেন ঘটলো এত বড় দুর্ঘটনা? এত মানুষের মৃত্যুর দায় কার? রেলের? শুনুন, উনি বোধহয় 21-এ বসেছেন, অশ্বিনী বৈষ্ণব বোধহয় 2021-এ, আমি যদি খুব ভুল না হয় 2021-এ রেলমন্ত্রী হয়েছেন। আজকে 2025, 362 থেকে 65 খানা রেল দুর্ঘটনা হয়েছে। এর একটারও কি সদুত্তর পেয়েছেন? ডিরেলড হয়েছে, মানুষ মারা গেছে, একটার মানে রেলে ব্লাস্ট হয়েছে, একটারও কি সদুত্তর পেয়েছেন? আর এটা তো এই যে মহাকুম্ভ করে একটা রাজনীতির চক্র চলছে, মানুষের মধ্যে একটা ফেক হিন্দু ধর্মের নীতি দিয়ে, আসল কেউ বেদ পড়ে না, উপনিষদ পড়ে না, বেদান্ত পড়ে না, স্বামী বিবেকানন্দ পড়ে না, তারা আজকে হয়ে গেছে হিন্দু ধর্মের ধারক বাহক। একটা গেরুয়া পরে নিলেই আমি হিন্দু, একটা গেরুয়া পরে নিলেই আমি সন্ন্যাসী। তা না হলে রাম মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তাকে মারা গেল, আজকে আমরা গঙ্গার জলকে পরিশুদ্ধ করার নানান রকম ব্যবস্থা করছি, সেই জলকে নোংরা করবার জন্য সরজু নদীতে উনি একটা জল সমাধি করে দিলেন। জল সমাধি কোথায় বেদ পুরাণে লেখা আছে আপনারা দেখান তো। জল সমাধিটার মানে কি? একটা মানুষকে ওরকম বালির বস্তার মধ্যে মেরে লাঠি মেরে ফেলে দেয়া, তাকে ওইটা সম্মান জানানো? হিন্দু ধর্মকে কোথায় এরা নিচে নামাচ্ছে? বিদ্যাসাগর হিন্দু ছিলেন না? বিদ্যাসাগর ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন না? তারা তো এইগুলোকে মানেননি। রামকৃষ্ণদেব হিন্দু ছিলেন না? তিনি তো পরমহংসদেব, তিনি তো এগুলোকে মানেননি। এসব ফেক হিন্দু ধর্মের নিচে আসারাম বাপুর মতন হিন্দু এরা, যারা মানে সেবাশ্রমের আড়ালে নারী চক্র পাচার চক্রের কাজ করে, সেই সব হিন্দু এরা, যে নিজের বউকে মান্যতা দেয়নি, যে নিজের এক এক সময় এক এক রকম এফিডেভিট দিয়ে বলেছে সে আজকে হিন্দু ধর্মের ধারক বাহক হবে। এই কেন্দ্রীয় সরকারের এই যে রেল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নিরাপত্তাটা কোথায়? রেল কংগ্রেস আমলে যা হয়ে গেছে, তারপরে নিরাপত্তার কোনো উন্নতি হয়নি 2014 সালের পর থেকে। ওই নামকা বাস্তে বন্দে ভারত হতে গিয়ে শতাব্দী বন্ধ, বন্দে ভারতের আজকে খাওয়া পাওয়া যাচ্ছে না, বন্দে ভারতে আজকে ডাকাতি হচ্ছে, কোথায় সুরক্ষা? আজকে রেলেতে নারী নিগ্রহ চলছে, কোথায় সুরক্ষা? আমি মানলাম মানে অশ্বিনী বৈষ্ণব যথেষ্ট শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষার প্রয়োগটা যে করবে তিনিও তো একটা অশিক্ষিতের হাতের পুতুল হয়ে গেছে। পকেটে 2.5 লাখ পেন রাখলেই কি আমি শিক্ষিত হয়ে যাব? আর না 3 লাখই সুট পড়লেই আমি অভিজাত বংশের হয়ে যাব? এটা হওয়া সম্ভব হয় না। অভিজাত হতে গেলে তার পেটে বিদ্যেটা আগে রাখতে হয়। যেখানে আমরা দেখলাম কত বড় অপমান, যেখানে বাইরে গিয়ে কেউ হ্যান্ডশেকই করছে না আমার প্রধানমন্ত্রীর সঙ্গে, এর থেকে আর লজ্জাজনক ব্যাপার ভারতবর্ষের বুকে কোনোদিন ঘটেছে? শুধু মহাকুম্ভের প্রচারে জোর, নিরাপত্তা কোথায়? মহাকুম্ভে নিরাপত্তা মানুষকে চাগিয়ে উত্তরপ্রদেশে একটা বিজনেস চলছে, একটা বিশাল রকমের র্যাকেট, বিশাল রকমের বিজনেস চলছে, তাতে নিরাপত্তার দরকার কি? ওদের তো ভোট ব্যাংকের দরকার, মানুষের নিরাপত্তা তো ওদের দরকার নেই। মানুষ বাঁচুক কি মরুক, দিনের শেষে আমার পাতে ভোটটা এলেই, নিরাপত্তার দরকার কি আছে? এত লাখ লাখ লোক যাচ্ছে, কোথাও কর্ডন নেই, কিচ্ছু নেই, কোথাও সিস্টেম নেই। আমি যখন নাগা সাধুদের পাঠাচ্ছি সেই সময় আমি সাধারণ মানুষদেরকে পাঠাচ্ছি, এগুলো কেন হবে? এত ঢঙ্কা নিনাদ করে লাভটা কি হলো? আর দিল্লিতে যে ঘটনা ঘটে পড়লো, এটাকে বলছে যে কোনো ট্রেন ক্যান্সেল হয়নি। সব মানুষই কি বোকা? সেখানে তো ডিএম পর্যায়ের লোক ছিলেন, তারাও এত বোকা?
তারা জানবে না যে না এটা ঘোষণা হয়নি, আমরা যাব না? এত উড়োউড়ি, এতগুলো লোক একসঙ্গে আসবে কেন? কেন সঠিক টিকিট সঠিকভাবে বিক্রি করা হয়নি? তাদের সঠিক ব্যবস্থা, যাদের টিকিট আছে তারা ঢুকতে পারছে না, তারা সিট পাচ্ছে না, তাদের রিজার্ভেশন আছে, এগুলো কেন হবে? কি করতে কেন টিকিটের দাম এত বাড়ছে? পর্যায়ে পর্যায়ে তো টিকিটের দাম বেড়ে যাচ্ছে, তাহলে এই নিরাপত্তার অভাবটা কেন বোধ করবে মানুষ? বিজেপির একাংশ বলছে যে এরকম ভিড়ে পদপিষ্ট হওয়াটা স্বাভাবিক। ভিড়টাই কেন হবে? প্রথম তোমরা যে এত ডঙ্কা নিনাদ করলে, এত অ্যাডভার্টাইজমেন্ট, এত প্রচার, এত কিছু, তা কি লাভটা কি হলো? শুধুমাত্র 26 আর 29-এর ভোট, যে 144 বছর ধরে আর কুম্ভ আসবে না? হ্যাঁ একদম। হ্যাঁ, তার মানে কি 29-এর ভোটটাকে ক্যাশ করতে হবে বলে এটার প্রচার? মানুষ মানে মারুক, আমার ভোট আমার গদি সামাল চাই। তুমি হিন্দু ধর্মের ধারক বাহক, এই যে আর একজন হিন্দু ধর্মের বিষ্ণু মাতা বলে চালিয়ে দেন এখানে।